সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আজমিরা মিস বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি হাজির হয়েছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস আছে এবং সেটার কতগুলো রুলসের মধ্যে আজকে আমি তোমাদের 1 থেকে 5 এই 5টি রুলস নিয়ে আমি কথা বলবো। আমাদের এই আইটেমটা বা টপিকটার নামে কিন্তু হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ নিয়ে আজকে আমাদের এই আলোচনা। তো 1 নম্বর রুলে যেটা আছে সেটা আমরা আজকে যাই। এখানে আছে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। অর্থাৎ আমাকে কিন্তু যে সেন্টেন্সটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতে হবে এবং সেখানকার সাবজেক্টটা, অর্থাৎ আমরা যার নামটা প্রথমে দেখব সেটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা বুঝি হি, শি, তারপর ইট, তারপর যে কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম, এই জিনিসগুলো আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে দেখি। তো এই ক্ষেত্রে আমরা করব কি, যে ভার্বটা থাকবে সে ভার্বের সাথে আমরা অ্যান্সার লেখার সময় এস বা ইএস যুক্ত করব। তো দেখো এখানে আছে কি, রাতুল রাইট এ লেটার, এখানে হবে রাতুল রাইটস আ লেটার। কারণ হচ্ছে এখানে কিন্তু রাতুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং রাইটটা আছে প্রেজেন্ট ফর্মে, আমাকে কি করতে হবে, তার সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো রাইটের সাথে আমরা এস যুক্ত করেছি, হয়েছে রাইটস। এরপর দেখো শিলা গো টু স্কুল, এটা হবে শিলা গোস টু স্কুল। আমি আগেই বলেছি এস অথবা ইএস যুক্ত করতে হয়। সেখানে একটা বিষয় আছে যে কোথায় আমরা এস যুক্ত করব বা কোথায় শুধু ইএস যুক্ত করব। আবার 3 নম্বর বাক্যটা দেখো, 3 নম্বর বাক্যের ক্ষেত্রে আছে দ্য বেবি ক্রাই, দ্য বেবি ক্রাইস, মানে আইইএস হয়েছে। তো এগুলোর কিছু তোমাদের নিয়ম শেখা প্রয়োজন, সেটা আমি বলে নিই। যে শব্দগুলো মানে যে ভার্বগুলো শেষে ও, ডাবল এস, সি, এইচ অথবা এক্স থাকবে সেই শব্দগুলো শেষে আমরা ইএস যুক্ত করব। যেমন আমি বললাম যে শব্দের শেষে ও থাকবে, এই যে খেয়াল করো গো, এখানে কিন্তু জি ও এস দেওয়া যাবে না, যেহেতু শেষে ও আছে সুতরাং জি ও ইএস দিতে হবে। আবার আরেকটা নিয়ম আছে, সেটা হলো যে ভার্বগুলো শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে করতে হয় কি, সে ওয়াইটা উঠে দিয়ে আইইএস করতে হয়। যেমন দেখো এখানে ক্রাই আছে, এখানে CRIES হয়েছে, মানে ওয়াইটা উঠে গেছে। আবার অনেক সময় দেখতে পাবে যদি ফ্লাই থাকে সেটা কিন্তু শেষে ওয়াই থাকে, তখন হয়ে যাবে ফ্লাইস। অর্থাৎ শেষে ওয়াই থাকলে ওয়াইটা উঠে গিয়ে আইএস করতে হয়। আবার যে শব্দগুলো শেষে ও, ডাবল এস, CH, এক্স থাকে সেগুলো আমরা ইএস যুক্ত করব। তো এই হলো আমার রুল নাম্বার 1। এরপর যাচ্ছি রুল নাম্বার 2 এ। ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য যে বিষয়গুলো অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ অভ্যাসগত যে বিষয়গুলো, সেটা যদি আমরা বুঝি ওই বাক্য দ্বারা তাহলে আমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করতে হবে। এখানে খেয়াল করো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা কি হবে, রাইজ আছে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, সো আমরা প্রেজেন্ট ফর্মই লিখবো এখানে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কেন আমি এস দিলাম, শুধু এই কারণে দিলাম যে সানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা এখানে RISES দিয়েছি, অর্থাৎ এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রেখেছি। এরপর যাচ্ছি রুল নাম্বার 3 তে। কোনো সময়ের কথা যদি উল্লেখ না থাকে, কোনো সময় নির্দিষ্ট করে কোনো সময় থাকবে না, কিন্তু কিছু কিছু শব্দ থাকবে, দ্যাট মিনস অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি ইত্যাদি এই জাতীয় যদি শব্দ থাকে তবে আমাকে কি করতে হবে, সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। দেখো খেয়াল করো 1, 2, 3 মোটামুটি 3টা কিন্তু একই রকমের, শুধু একটু লক্ষ্য করবে, আমাদের কন্ডিশনগুলো একটু খেয়াল করবে, আদারওয়াইজ নিয়মটা একই, সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হচ্ছে। এখন দেখো শি অলওয়েজ অ্যাটেন্ড দ্য ক্লাস, এখানে অলওয়েজ আছে, সুতরাং আমাকে কি করতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট রাখতে হবে, অর্থাৎ অ্যাটেন্ডকে অ্যাটেন্ডই রাখবো। শুধু এখানে এস কেন যুক্ত করেছি, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এস যুক্ত করে দিয়েছি। এবার যাই দ্বিতীয় এক্সাম্পলে।
এ গুড বয় প্রিপেয়ার হিজ লেসন্স ডেইলি। এখানেও দেখো আমাদের কন্ডিশন অনুযায়ী ডেইলি শব্দটা এখানে বসেছে, সুতরাং অ্যান্সার লেখার সময় আমরা এটা প্রেজেন্ট ইনডিফারেন্ট ফর্মেই রাখবো। যেহেতু এটা প্রিপেয়ার হচ্ছে প্রেজেন্ট ইনডিফারেন্ট ফর্মে কিন্তু ভার্ব ওয়ানে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে, আমি কিন্তু প্রেজেন্ট ফর্মে রেখেছি। শুধু এ গুড বয় অর্থাৎ একটি ভালো ছেলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, এই জন্য প্রিপেয়ার্স মানে আমি এস যুক্ত করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে এই সময়ের কথাগুলো উল্লেখ থাকলে, এই অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি এই শব্দগুলো উল্লেখ থাকলে আমি সেটাকে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স করে দিব। এবার যাই রুল নাম্বার 4-এ। বি ভার্ব নেই। আচ্ছা, এখন বি ভার্ব আসলে কি? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা বি ভার্ব বলি। তো একটা বাক্যের ক্ষেত্রে হয়তো বা বি ভার্ব খুঁজে পাবে না, কিন্তু সেই বাক্যটাকে আমাকে নেগেটিভ করতে হবে অথবা ইন্টারোগেটিভ করতে হবে। সেক্ষেত্রে আমাকে ডু, ডাজ, ডিডের সাহায্য নিতে হবে। তো আমরা এক্সাম্পল দ্বারা এটা বেশি ক্লিয়ার হতে পারবো। যেমন দেখো, দ্য গার্ল নট সিং এ সং, অর্থাৎ যখন নট দেখতে পেয়েছি তখন বুঝে নিয়েছি আমরা যে এই বাক্যটাকে আমাকে নেগেটিভ করতে হবে। আর একটা কথা জানবে, সেটা হলো নট অবশ্যই একা বসে না, নটের জন্য আমাদের একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে। অক্সিলারি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই জাতীয় যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা কিন্তু এই ডু, ডাজ, ডিডের সাহায্য নেব। এখানে দেখো, খেয়াল করো, দ্য গার্ল নট সিং এ সং। এখানে আমি কিভাবে বুঝবো যে এখানে ডু নট হবে নাকি ডাজ নট হবে নাকি ডিড নট হবে? যদি আমার এই সিংটা যদি স্যাং থাকতো, পাস্ট ফর্মে থাকতো, তাহলে আমি কিন্তু ডিড নট সিং এ সং লিখতাম। আবার দেখা যাচ্ছে এখানে দ্য গার্ল অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু আমরা অবভিয়াসলি ডাজ নট লিখবো। দ্যাটস ওয়াই এখানে ইউজ করেছি দ্য গার্ল ডাজ নট সিং এ সং। এরপর তাহলে বাক্যটা কি করলাম? নেগেটিভ করলাম, এবং এখানে কোনো বি ভার্ব নেই, সো ডু, ডাজ, ডিডের সাহায্য নিলাম। এবার যাই দ্বিতীয় যে এক্সাম্পলটা, সেখানে আছে দেখো, হি ফিনিশ হিজ হোমওয়ার্ক। এখানে কিন্তু দেখো কোশ্চেন মার্ক দিয়েছে। অনেক সময় কিন্তু তোমরা হয়তো মনে করতে পারো যে আচ্ছা এখানে কোশ্চেন মার্ক কি ভুল করে দিয়েছে? না, ভুল করে দেয়নি। এটাই তোমার আসলে এখানে তোমাকে কাজটা করতে হবে। কেন কোশ্চেন মার্কটা দেওয়া হয়েছে? আসলে কোশ্চেন মার্কটা দিয়েছে এই কারণে বাক্যটা তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে এবার বুঝে নিতে হবে এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সো ডু, ডাজ, ডিডের ব্যবহার। এখন ডু, ডাজ, ডিড ব্যবহার করার সময় আমি খেয়াল করব যে আমার সাবজেক্টটা কি। আসলে সাবজেক্ট কিন্তু আছে হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমাকে অবভিয়াসলি ডাজ ইউজ করতেই হবে। সো আমরা কি লিখবো? আর কোশ্চেন মার্ক যেহেতু দিয়েছে, সবসময় মনে রাখবে কোশ্চেন মার্ক থাকলে অর্থাৎ ইন্টারোগেটিভ করতে গেলেই তোমাকে প্রথমেই অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে এখানে কি আছে? ডাজটা আগে নিয়ে এসেছি। ডাজ হি ফিনিশ হিজ হোমওয়ার্ক, তাহলে হবে ডাজ হি ফিনিশ হিজ হোমওয়ার্ক। এই তো আমাদের গেল 4 নম্বর রুল। এবার লাস্ট যে 5 নম্বর রুলস আছে আমরা সেখানে যাব। রুল নাম্বার 5, একটু লক্ষ্য করো আমি কি লিখেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হুজ, ওয়াই অর্থাৎ WH ওয়ার্ডগুলো থাকে তখন টেন্স এবং পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসাতে হবে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বসাতে হবে। তবে যদি হয়তো এই WH ওয়ার্ডগুলো আছে কিন্তু কোনো টু বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বসাতে হবে না বা নেই, তখন তুমি কি করবে? যদি না থাকে সেক্ষেত্রে তুমি ডু, ডাজ, ডিড এর সাহায্য নিতে হবে। এখন আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হতে পারবো। যেমন দেখো, হোয়াই হি লুকস সো হ্যাপি, এটা তাহলে WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, ওয়াই দিয়ে শুরু হয়েছে। আর এখানে আমি তোমাদেরকে এটা বলে নিই, সবসময় তোমার লক্ষ্য রাখবে যে WH ওয়ার্ডের পরে তুমি অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে, মানে এরপর পরেই তুমি অক্সিলারি ভার্বটা নিয়ে আসবে। যদি না থাকে তাহলে তোমার কি করতে হবে? ডু, ডাজ, ডিড আনতে হবে। তাহলে এই বাক্যের যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমি ডু, ডাজ, ডিড নিয়ে আসবো। আর এটাও আমি দেখবো কিভাবে, এটা কিভাবে বুঝবো, এখানে হি আছে, সো আমি ডাজ নিয়ে আসবো। হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, ঠিক আছে। এবার দেখো, হোয়াট ইউ ওয়ান্ট, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং আমাকে এই WH ওয়ার্ডটার পরে একটা ডু, ডাজ, ডিড আনতে হবে। সো আমি এটা কি নিয়ে আসলাম? হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমরা জানি যে ইউ এর পরে অবশ্যই ডু হয়, ডাজ আমরা তখনই বসাবো যখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ইউ তো তোমার থার্ড পারসন নয়, সুতরাং আমরা এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট লিখেছি। আর একটা কথা বলে রাখি, যদি দেখতে পাও হোয়াট ইউ ওয়ান্টেড মানে পাস্ট ফর্মে আছে, তখন তুমি লিখবে হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তখন কিন্তু তোমাকে ডিড লিখতে হবে, তখন আর ডু লেখা যাবে না। আর একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো আমি বুঝিয়েছি। দেখো এতক্ষণ এই দুটো তো বুঝিয়েছি যে WH ওয়ার্ডের পরে ডু, ডাজ, ডিড কীভাবে বসে। এরপর একটা বাক্য দিয়েছি যেখানে অক্সিলারি ভার্ব দিয়ে আমি করে দিয়েছি, সেটা হচ্ছে হোয়াট ইউ ডু নাও।
এখন একটা ব্যাপার, এখানে এটা তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে আরও কিছু পরে একটা রুল আছে যে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট এই জাতীয় যখন যে বিষয়গুলো কন্টিনিউয়াস বোঝাবে অর্থাৎ চলমান কথা বোঝাবে তখন কিন্তু সেটাকে তোমার কন্টিনিউয়াস করে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা নাও যেহেতু আছে তাহলে আমাকে কি আর প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে একটা আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে অবশ্যই তোমাকে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে এবং মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে দেখো, এখানে আমি কি বসিয়েছি, ইউ যেহেতু সেকেন্ড পারসন তার সাথে আমরা কিন্তু অলওয়েজ জানি ইউ এর সাথে আর বসে, তাহলে কি হলো হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে আছে হোয়াট ইউ ডু নাও, আমরা কি লিখেছি হোয়াট আর ইউ ডুইং নাও। তো এই হলো আমাদের টোটাল, এখানে আছে টোটাল 5টা রুল আছে, 1 2 3 4 5, এই 5টা রুলস আমরা অল্প করে দিয়েছি যেন ভালো করে 5টা বাসায় অনুশীলন করতে পারো, ভালো করে প্র্যাকটিস করতে পারো। আর হচ্ছে একটা কাজ আছে সেটা হলো গিয়ে তোমাদের এই আমাদের এই ক্লাসটার উপরে তোমরা বাড়ির কাজ করবে, এর লেখা আছে দেখো অনুশীলনমূলক বাড়ির কাজ, মানে হচ্ছে এটার নাম্বার হচ্ছে 5, এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। এবং এখানে পাশে লিখে দিয়েছি যে অনলি এক্সাম্পলস, মানে এখানে যত কিছু আছে তোমাকে যে সব রুলস লিখতে হবে তা কিন্তু নয়, তুমি এক কাজ করতে পারো, শুধু যেগুলো এক্সাম্পল আমি দিয়েছি, হ্যাঁ এই যে একটু খেয়াল করে একটু বক্স বক্স করে এক্সাম্পল দিয়েছি, শুধুমাত্র এই এক্সাম্পলগুলো তুমি বাড়ির খাতায় এটা মানে হোমওয়ার্কের খাতায় তোমরা এটা করে স্কুলে জমা দিতে পারো, ঠিক আছে। এই শুধুমাত্র এই এক্সাম্পলগুলো, সবগুলো যে রুলস লিখতে হবে তার কোনো মানে নেই, মানে শুধুমাত্র তোমরা এই রুলসগুলো পড়বে নিজে বোঝার জন্য, বোঝার সুবিধার্থে আমি রুলস লিখে দিয়েছি, শুধু এক্সাম্পলগুলো খাতায় লিখবে, ঠিক আছে। আর আমার অন্য যে কোনো ইনফরমেশন আমার এই বক্সের মধ্যে আছে, আমার মোবাইল নাম্বার, আমার ফেসবুক আইডি সব আছে, যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো। তো আবার নতুন ক্লাসে আমি হাজির হব, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।